12তম নিবন্ধন পরীক্ষা 2015 সালে অনুষ্ঠিত। চূড়ান্ত হিসাব ও আর্থিক অবস্থার বিবরণী, মাঝখানে সবুজ কালিতে চূড়ান্ত হিসাব পুরাতন পদ্ধতি এবং নীল ঘরেরগুলো আধুনিক পদ্ধতি অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী আলোচনা করা হচ্ছে। সমন্বয় 1 থেকে শুরু করা হচ্ছে। সমাপনী মজুত পণ্য 4 লক্ষ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় বের করার ঠিক আগে আমাদের নতুন পদ্ধতির সমাপনী মজুত পণ্য লিখতে হয়, যেহেতু এর সাথে কোনো এন্ট্রি অন্তর্ভুক্ত নেই, তো সেক্ষেত্রে আমাদের আউটার কলামে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করতে হবে 4 লক্ষ টাকা। পুরাতন পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের ক্রেডিট পাশে সমাপনী মজুত পণ্য আসবে। সমাপনী মজুত পণ্য চলতি সম্পত্তি হিসেবে আবার আর্থিক অবস্থার বিবরণীর ঘরে চলতি সম্পত্তির নিচে সমাপনী মজুত পণ্য আসবে। পুরাতন পদ্ধতিতে একইভাবে উদ্ধৃত পত্রে সম্পত্তি পাশে সমাপনী মজুত পণ্য সম্পত্তি পাশে চলে আসবে। সমন্বয় 2, বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা। তো এটা রেওয়া মিলের যে বিজ্ঞাপন 70,000 টাকা আছে তার সাথে যোগ হয়ে যাবে। এবং আচ্ছা, যোগ করে দিই, বিজ্ঞাপন দেওয়া আছে 70,000 টাকা এবং বিনামূল্যে পণ্য বিতরণ এটা হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা। এটা পরিচালন ব্যয় আমাদের পরোক্ষ পরিচালন ব্যয়, বা আমরা শুধু পরিচালন ব্যয় বলতে পারি। এটা বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ যোগ হয়ে যাবে। পুরাতন পদ্ধতিতে লাভ লোকসান হিসাবে ডেবিট পাশে বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ টাকা যোগ হয়ে যাবে। যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, এই পণ্যটা অবশ্যই ক্রয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ ক্রয়ের পরিমাণ কমে গিয়েছে। এই জন্য আমরা উল্লেখিত রেওয়া মিলের যে ক্রয় হিসাবটা দেওয়া আছে সেই ক্রয় থেকে আমরা এই বিনামূল্যে পণ্য ক্রয়ের টাকা বিয়োগ করে দিব। তো রেওয়া মিলে ক্রয় দেওয়া আছে 11,60,000 টাকা। এ থেকে বিনামূল্যে পণ্য বিতরণের 10,000 টাকা বিয়োগ করে দিব। একইভাবে পুরাতন পদ্ধতিতেও ক্রয় বিক্রয়ের ডেবিট পাশে আমরা পণ্য ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণের 10,000 টাকা বিয়োগ করে দিব। তো আমাদের উভয় পাশে নিট ক্রয়ে 11,50,000 টাকা পাওয়া গিয়েছে। এবং 1/5 অবলোকন করতে হবে, অর্থাৎ আমরা পরিচালন ব্যয়ে যে টাকাটা পেয়েছি সেই টাকার 1/5 চলতি বছরে অবলোকন করে বাইরে দেখাতে হবে। আর এখান থেকে সহজে বোঝা যাচ্ছে 1/5 অর্থাৎ 5 অংশ থেকে 1 অংশ বাদ দিলে যে 4/5 পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিলম্বিত। অর্থাৎ এই বিলম্বিত হবে ভিতরের ঘরে, যেটা আগামী বছর এই বিজ্ঞাপনের টাকাটা ব্যবহার করা হবে। আর অবলোকনকৃত বলতে বোঝাচ্ছে এই 1/5, এই উক্ত 80,000 টাকার 1/5। তাহলে আমরা এই 80,000 টাকার 1/5 যদি করি তাহলে পাই 80,000 টাকার 1/5 বের করলে আমরা পাচ্ছি 16,000 টাকা। এই 16,000 টাকা হচ্ছে অবলোকন করে দেখাতে হচ্ছে আমাদের 16,000 টাকা আমাদের চলতি বছরের খরচ হিসেবে দেখাতে হবে। এবং যে বাকি টাকা থাকে সে টাকাটা হবে বিলম্বিত, অর্থাৎ 80,000 টাকা থেকে 16,000 বাদ দিলে আমরা পাচ্ছি 64,000 টাকা। তো এখানে কনফিউশনের কিছু নেই। আবার বলছি, অবলোকনকৃত যেই 1/5 বলবে, তো আমরা সেই বাকি টাকার 1/5 বের করে সেটা বাহিরে লিখে দিব। 80,000 টাকাকে আমরা 5 দিয়ে ভাগ গুণ যদি 1 করি তাহলে এই 16,000ই পাই। এই 16,000 1/5 অবলোকনকৃত টাকা, অর্থাৎ এটা আউটার কলামে লিখতে হবে। এবং বাদ বাকি যে 4/5 সেটা বিয়োগ করে দেখাতে হবে এটা ভবিষ্যতে, অর্থাৎ আগামী বছরে বিজ্ঞাপন হিসেবে খরচ করা হবে। তো পুরাতন পদ্ধতিতেও আমরা এই 80,000 টাকা থেকে 16,000 টাকা অবলোকনকৃত এবং 64,000 টাকা বিলম্বিত
বিজ্ঞাপন দেখাবো। যেহেতু বিলম্বিত বিজ্ঞাপন আগামী বছর ব্যবহার করা হবে, এই জন্য এটা আমরা সম্পত্তি পাশে দেখাবো। নতুন পদ্ধতিতে মনে রাখতে হবে বিজ্ঞাপনের বিলম্বিত বিজ্ঞাপনটা অসমন্বয়কৃত অসমন্বয়কৃত সম্পদ হিসেবে আসবে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন অসমন্বিত ব্যয় ৬৪,০০০ টাকা, এবং আমরা পুরাতন পদ্ধতিতে এটা আমরা সম্পত্তি পাশে বিলম্বিত বিজ্ঞাপনের টাকা নিয়ে আসবো ৬৪,০০০ টাকা। সমন্বয় ৩, অলিখিত বিক্রয়ের পরিমাণ ২০,০০০ টাকা, এটা বিক্রয়ের সাথে যোগ হয়ে যাবে। তো আমাদের বিক্রয় দেওয়া আছে ১,১৩,০০,০০০ টাকা। আমরা বিক্রয়ের টাকাটা লিখে কি, বিক্রয় ১৩,০০,০০০ টাকা। এটা আমরা অবশ্যই বিশদ আয় বিবরণীর প্রথম এন্ট্রিটাই হয় পণ্য বিক্রয়, সেই বিক্রয়ের সাথে অলিখিত যেই বিক্রয় সেটা যোগ করে দিব ২০,০০০ টাকা। তো এটা আমরা ভিতরেই লিখেছি, কারণ এর সাথে আবার আন্তঃফেরত আছে, আন্তঃফেরত ৯,০০০ টাকা, এই টাকা থেকে বিয়োগ করে দেখাতে হবে। তো আমরা আন্তঃফেরত ৯,০০০ টাকা বিয়োগ করে দেখাই, তাহলে আমরা নিট বিক্রয় পাচ্ছি ১৩,১১,০০০ টাকা। তো অলিখিত বিক্রয়টা বিক্রয়ের সাথে যোগ হয়ে যাচ্ছে, এবং বিক্রয়ের সাথে যে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত ছিল সেই টাকাটা বিয়োগ করে দিয়েছি। পুরাতন পদ্ধতিতে একইভাবে ক্রেডিট পাশে আমরা অলিখিত বিক্রয় যোগ করেছি এবং আন্তঃফেরতটা বিয়োগ করে দিয়ে নিট বিক্রয়ের টাকা পেয়েছি। যেহেতু অলিখিত বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাব বা দেনাদারের সম্পর্ক, এই জন্য আমরা এটা আবার প্রাপ্য হিসাব, রেওয়া মিলের প্রাপ্য হিসাব বা যদি দেনাদার থাকে তাহলে দেনাদারের সাথে যোগ করে দিব। তো আমাদের রেওয়া মিলে প্রাপ্য হিসাব দেওয়া আছে ২,৫৪,০০০ টাকা, এর সাথে আমরা এই অলিখিত বিক্রয়ের ২০,০০০ টাকা যোগ করে দিব। তো আমরা জানি প্রাপ্য হিসাব আর্থিক অবস্থা বিবরণী চলতি সম্পত্তিতে আসে। তো প্রাপ্য হিসাব রেওয়া মিলে দেওয়া আছে ২,৫৪,০০০ টাকা, এর সাথে অলিখিত যে বিক্রয় সেটা যোগ করে দিব। পুরাতন পদ্ধতিতে একইভাবে সম্পত্তি পাশে প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয়ের টাকা যোগ করে দিয়েছে। সমন্বয় ৪, প্রাপ্য হিসাবে আদায়যোগ্য নয় ১০,০০০ টাকা, অর্থাৎ কুঋণ বা অনাদায়ী পাওনা ১০,০০০ টাকা, যেটা অবশ্যই একটু আগে যে দেনাদারের থেকে আমরা অলিখিত প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় যোগ করে যে টাকা পেয়েছি এর সাথে অবশ্যই আমরা কুঋণের টাকা বিয়োগ করে দেখাবো। কুঋণের টাকা ১০,০০০ টাকা আদায়যোগ্য নয়, এটা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হয়ে যাবে। আর পুরাতন পদ্ধতিতে একইভাবে এই কুঋণ ১০,০০০ টাকাটা বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, এর সাথে আরও আছে কুঋণ সঞ্চিতি, অর্থাৎ যেই বাকি অবশিষ্ট টাকা থাকবে, অর্থাৎ আমরা এই প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় যোগ করেছি এবং কুঋণের টাকা বিয়োগ করে যে অবশিষ্ট টাকা এর উপর ১০% করে কুঋণ সঞ্চিতি ধরতে হবে। অর্থাৎ এখানে আমরা একটা শূন্য বাদ দিলে হয় ২৬,৪০০। তো ২,৬৪,০০০-এর ১০% করলে হয় ২৬,৪০০। এই টাকাটা কুঋণ সঞ্চিতি দেখাতে হবে, আর এই কুঋণ সঞ্চিতিটা অবশিষ্ট টাকা থেকে বিয়োগ করে দেখাতে হবে। তো পুরাতন পদ্ধতিতেও একইভাবে আমরা কুঋণ সঞ্চিতিটা এই অবশিষ্ট টাকার ১০% করে যে টাকা পাবো সেই টাকাটা অবশিষ্ট টাকা থেকে বিয়োগ করে বাইরে আউটার কলামে দেখাবো। আর এই নতুন কুঋণ ১০,০০০ এবং কুঋণ সঞ্চিতি পরোক্ষ পরিচালন ব্যয় বা পরিচালন ব্যয় যোগ হয়ে যাবে। যদি কোনো রেওয়া মিলে কোনো কুঋণ থাকে সেই কুঋণের সাথে যোগ হবে, আর যদি কুঋণ না থাকে আমরা সরাসরি নতুন কুঋণ এবং কুঋণ সঞ্চিতির টাকা যোগ করে দেব। এবং পুরাতন যদি কুঋণ সঞ্চিতি থাকে, হ্যাঁ দেওয়া আছে ১৫,০০০ টাকা, এই কুঋণ সঞ্চিতিটা বিয়োগ করে দেব। অর্থাৎ রেওয়া মিলে কুঋণ এবং নতুন কুঋণ ও কুঋণ সঞ্চিতি যোগ হয় এবং পুরাতন কুঋণ সঞ্চিতিটা শুধু বিয়োগ হয়। রেওয়া মিলের কুঋণ সঞ্চিতিটা শুধু বিয়োগ হবে, রেওয়া মিলে যে কুঋণ থাকবে সেটা সমন্বয়ের কুঋণ এবং কুঋণ সঞ্চিতির সাথে যোগ হয়ে যাবে। তো আমরা এই কাজটাই করেছি, সমন্বয়ের কুঋণ এবং কুঋণ সঞ্চিতি যোগ করে কুঋণ রেওয়া মিলের যে কুঋণ সঞ্চিতি ছিল তা বিয়োগ করে দিয়েছি। এবং লাভ লোকসান হিসাবেও আমরা নতুন কুঋণ সঞ্চিতি যোগ করে কুঋণ সঞ্চিতির টাকা বিয়োগ করে দিয়েছি।
5 নম্বর সমন্বয়, আসবাবপত্রের উপর অবচয় ধরতে হবে 10%। আসবাবপত্র 1/7/2014 তারিখে কৃত 20,000 টাকা, অর্থাৎ টোটাল আসবাবপত্র 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার ভিতরে 20,000 টাকার আসবাবপত্র 1 জুলাই 2014 সালে ক্রয় করা হয়েছে। অর্থাৎ আমরা 10% অবচয় ধরব, সম্পূর্ণ অবচয় ধরব বাকি 80,000 টাকার উপর। আর বাকি 80,000 টাকার উপর 10% অবচয় ধরব, কিন্তু এই 20,000 টাকা যেটা, সেটা 10% অবচয় ধরে আমরা এই 6 মাসের অবচয়টা নিব। কেননা আমরা যেহেতু 6 মাস, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে হিসেব করে 12 মাস ডিসেম্বর পর্যন্ত 6 মাস হয়, এই 6 মাসের অবচয় ধার্য করব। অর্থাৎ 80,000 টাকার সম্পূর্ণ অবচয় এবং 20,000 টাকার 10% অবচয় দিয়ে আবার 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, অথবা আমরা 2 দিয়ে ভাগ করলেই বাকি অবচয়ের টাকা পেয়ে যাব। তো আমরা একটু দেখি, ক্যালকুলেটরে দেখি। টোটাল 80,000 টাকা 10% করলে হয় 8,000 টাকা, এটা দেখলাম না। আমরা 20,000 টাকারটা দেখি। 20,000 টাকা 10% করলে হয় 2,000 টাকা। 2,000-কে আমরা যদি ভাগ 12 গুণ 6 দিই, তাহলে পাচ্ছি 1,000 টাকা। এই 1,000 টাকার সাথে আমাদের এই 80,000 টাকার 10% হয় 8,000 টাকা, তাহলে টোটাল 9,000 টাকার অপচয় পাই। তাহলে আসবাবপত্রের অপচয় হয় 9,000 টাকা। আবার একটু দেখি, আমরা 20,000 টাকার 10% করলে হয় 2,000 টাকা। 2,000 টাকাকে আমরা 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ করতে পারি, অথবা ডিরেক্ট 2 দিয়ে ভাগ করলেই অর্ধেক বছরের 1,000 টাকা পাচ্ছি। আর বাকি 80,000 টাকা 10% করলে হয় 8,000 টাকা। তো 8,000 আর 1,000-এ 9,000 টাকা হচ্ছে আসবাবপত্রের উপর অপচয়। তো আমরা এই যেহেতু আসবাবপত্র 1 লক্ষ টাকা, এটা সম্পত্তি পাশে আসবে আর্থিক অবস্থার বিবরণীর। স্থায়ী সম্পত্তিতে আসবাবপত্রের টাকা লিখব 1 লক্ষ টাকা, এবং পুরাতন পদ্ধতি উদ্ধৃতপত্রেও আসবাবপত্রের টাকা চলে আসবে 1 লক্ষ টাকা। এবং অবচয় আমরা একটু হিসাব করে রেখেছি, এখানে লিখে দিয়েছি। 80,000 টাকার উপর 10% ধরবো এবং 20,000 টাকার 10% ধরবো এবং 2 দিয়ে ভাগ করব। আমরা যদি 2 দিয়ে ভাগ না করি, 2 দিয়ে ভাগ না করে আমরা 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ করলেও একই অ্যান্সার পাবো। তাহলে এইটার অবচয় এবং বাকি 80,000 টাকার অবচয় দুটোটার যোগ করে দিব, তাহলে আমাদের অবচয়ের টাকা 9,000 টাকা পাবো। তো আমরা একটু দেখি, 9,000 টাকা অবচয় আসবাবপত্র অবচয় থেকে বিয়োগ হয়ে গেল, পুরাতন পদ্ধতিতে অবচয় বিয়োগ হয়ে গেল। এবং পরোক্ষ পরিচালন ব্যয় আমাদের অপরিচালন পরোক্ষ পরিচালন ব্যয় আমাদের অবচয়ের টাকা, পরোক্ষ পরিচালন ব্যয়ের অবচয়ের টাকা লিখতে হবে 9,000 টাকা, এবং পুরাতন পদ্ধতিতে লাভ লোকসানের অবচয়ের পরিমাণ 9,000 টাকা লিখতে হবে। তাহলে আমাদের সমন্বয়গুলো শেষ। এবার রেওয়া মিলের ভিতর কিছু সমন্বয় আছে, যেমন এখানে কিছু সংখ্যা আছে। আচ্ছা, আমরা দেখি কি কি আছে। 15% লগ্নি বা বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা 2 লক্ষ টাকা। অর্থাৎ এখানে বিনিয়োগের আর কোনো সুদ দেওয়া নেই, অর্থাৎ আমাদের ডিরেক্ট 15% সুদ বের করে বিনিয়োগের সুদটা অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা জানি বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আমরা এটা চলতি সম্পত্তির নিচে লিখি 15% বিনিয়োগ। আমরা স্থায়ী সম্পত্তির নিচে এবং চলতি সম্পত্তির আগে, অর্থাৎ মাঝখানে আমরা এটা লিখতে পারি। তো বিনিয়োগ হচ্ছে টোটাল 2 লক্ষ টাকা। তো এই বিনিয়োগ যেহেতু সম্পত্তির পাশে পুরাতন পদ্ধতি উদ্ধৃতপত্রের সম্পত্তির পাশে আমরা বিনিয়োগ 2 লক্ষ টাকা লিখতে পারি, এবং বিনিয়োগের সুদ 15% করলে হয় 30,000 টাকা। তো আমরা বিনিয়োগের সুদ চলতি সম্পত্তিতে লিখে ফেলবো। তো এখানে লক্ষণীয়, বিনিয়োগটা আমরা আলাদা সেগমেন্ট হিসেবে নিয়েছি দীর্ঘমেয়াদী বিনিয়োগে, আর বিনিয়োগের যে সুদ আসবে সেটা আমরা চলতি সম্পত্তিতে নিয়েছি। তো পুরাতন পদ্ধতিতে আমরা বিনিয়োগ এবং বিনিয়োগের সুদের টাকা অন্তর্ভুক্ত করলাম। এছাড়া ইজারা সম্পত্তি 10 বছরের জন্য, অর্থাৎ যেখানে যত বছর দেওয়া থাকবে সেইটা যদি ভাগ করি, তাহলে অর্থাৎ একটা শূন্যকে কাটা যাবে, অর্থাৎ 16,000 টাকা হবে। সেই 16,000 টাকা হবে অবলোপন। তাহলে ইজারা সম্পত্তি এটা স্থায়ী সম্পত্তি, ইজারা সম্পত্তি 1,60,000 টাকা, এবং এর অবচয় অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে হয় 16,000 টাকা, এটা অবলোপন করে দিব। তো পরোক্ষ পরিচালন ব্যয়ও আমরা
এই ইজারা সম্পত্তি 16,000 টাকা অন্তর্ভুক্ত করব। পুরাতন পদ্ধতিতে লাভ লোকসান হিসাবে অবচয়ের নিচে ইজারা সম্পত্তির অবলোপন অন্তর্ভুক্ত করলাম এবং উদ্ধৃত পত্রে স্থায়ী সম্পত্তি সমূহে ইজারা সম্পত্তি থেকে অবলোপনের টাকা বাদ দিয়ে দেখালাম। তো এছাড়া আরও আছে 10% ঋণ। 10% ঋণ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, ক্রেডিট পাশে আছে। ঋণ যদি ডেবিট পাশে থাকে, যেমন প্রদত্ত ঋণ, এটা একটা বিনিয়োগ হিসেবে ধরতে পারি। আর ঋণ যদি ক্রেডিট পাশে থাকে, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো এটা 10% ঋণের সুদ ধরতে হবে। এখানে আমরা ঋণটাকে দীর্ঘমেয়াদী দায় হিসেবে দেখাবো এবং ঋণের সুদটা চলতি দায় হিসেবে দেখাবো। তো ঋণটা আমরা দীর্ঘমেয়াদী দায় দেখাচ্ছি। 10% ঋণ 2,40,000 টাকা এবং এর 10% যদি আমরা করি তাহলে পাচ্ছি ঋণের সুদ পাচ্ছি 24,000 পাবো। তো 24,000 টাকা অন্তর্ভুক্ত করে দিই, 24,000 টাকা ঋণের সুদ। তো এটা আবার অপরিচালন ব্যয়ে ঋণের সুদটা চলে আসবে 24,000 টাকা। আর পুরাতন পদ্ধতিতে ঋণের টাকা এবং ঋণের সুদের টাকা অন্তর্ভুক্ত করলাম দায় পাশে এবং লাভ লোকসানে ঋণের সুদ ডেবিট পাশে আসবে এবং বিনিয়োগের সুদটা হবে ক্রেডিট পাশে। তো বিনিয়োগের সুদ আমরা অন্তর্ভুক্ত করে নিই। বিনিয়োগের সুদ 30,000 টাকা। তো এইগুলোই ছিল সমন্বয়। আরেকটি সমন্বয় আছে শিক্ষানবিশ সালামি 3 বছরের জন্য, অর্থাৎ আমাদের 1 বছরের টাকা এই বছরে দেখাতে হবে আর বাকি 2 বছরের টাকা অগ্রিম হিসেবে দেখাতে হবে। অর্থাৎ শিক্ষানবিশ সালামির সাথে অগ্রিম শিক্ষানবিশ সালামি অন্তর্ভুক্ত আছে। 3 বছর টাকা একবারে দেওয়া আছে 12,000 টাকা। অর্থাৎ আমরা যদি 12কে 3 দিয়ে ভাগ করি হচ্ছে 3 4 12, অর্থাৎ প্রতি বছরে 4,000 টাকা করে আমাদের খরচ দেখাতে হবে। তাহলে শিক্ষানবিশ সালামি আমাদের টোটাল 12,000 টাকা দেওয়া আছে এবং আমরা যদি 12কে 3 দিয়ে ভাগ করি অর্থাৎ 4,000 টাকা পাচ্ছি। 4,000 টাকা হচ্ছে প্রতি বছরে খরচ হিসাবে দেখাতে হবে আর বাকি 12,000 থেকে 4,000 টাকা বাদ দিলে হয় 8,000 টাকা। এটা অগ্রিম শিক্ষানবিশ সালামি, অর্থাৎ আগামী বছর এই শিক্ষানবিশ সালামি ব্যবহার করা হবে। তো অগ্রিম শিক্ষানবিশ সালামি এটা আবার আমাদের দায় পাশে যাবে, চলতি দায়। অগ্রিম শিক্ষানবিশ সালামি অন্তর্ভুক্ত করতে হবে 8,000 টাকা। একইভাবে পুরাতন পদ্ধতিতে অগ্রিম শিক্ষানবিশ সালামি দায় পাশে যাচ্ছে এবং লাভ লোকসানে শিক্ষানবিশ সালামি থেকে অগ্রিম শিক্ষানবিশ সালামি বিয়োগ হয়ে যাচ্ছে। তো এই ছিল সমন্বয়। এখন আমরা প্রথম থেকে র্যামিলের এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত করি। এখানে আসবাবপত্র অন্তর্ভুক্ত হয়েছে, প্রাপ্য হিসাব অন্তর্ভুক্ত হয়েছে, মজুদ পণ্য, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। প্রথম এন্ট্রিটা মাঝের কলামে লিখতে হবে, মজুদ পণ্য বা প্রারম্ভিক মজুদ পণ্য 90,000 টাকা। পুরাতন পদ্ধতিতে লাভ ক্রয় বিক্রয়ের প্রথম এন্ট্রিটা ডেবিট পাশে হয়, মজুদ পণ্য 90,000 টাকা। এরপর পণ্য ক্রয় এগুলো অন্তর্ভুক্ত হয়েছে। বেতন, বেতন হচ্ছে পরোক্ষ পরিচালন ব্যয়ের প্রথম এন্ট্রিটা হবে বেতন, বেতন 88,000 টাকা। লাভ লোকসানের ডেবিট পাশের প্রথম এন্ট্রিটা হবে বেতন 88,000 টাকা এবং লাভ লোকসানের ডেবিট পাশের প্রথম এন্ট্রিটা হবে বেতন 88,000 টাকা। এরপর প্রদত্ত ঋণ, অর্থাৎ এটা বিনিয়োগ হিসেবে দেখতে হবে যেহেতু এটা ঋণটা ডেবিট পাশে আছে। তো প্রদত্ত ঋণ দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে আমরা 60,000 টাকা দেখাবো। দীর্ঘমেয়াদী বিনিয়োগে আমরা প্রদত্ত ঋণ অন্তর্ভুক্ত করব 60,000 টাকা। একইভাবে সম্পত্তি পাশেও আমাদের প্রদত্ত ঋণ 60,000 টাকা অন্তর্ভুক্ত করব। এরপর ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ আমাদের অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় আসবে। ব্যাংক জমাতিরিক্ত সুদ 30,000 টাকা এবং এর যেটা লাভ লোকসান হিসাবে পুরাতন পদ্ধতিতে আমরা ডেবিট পাশে
খরচ হিসাবে দেখাবো। শুল্ক, শুল্ক এটা আমরা প্রত্যক্ষ খরচ, এটা আমরা বিক্রিত পণ্যের ব্যয় শুল্কর খরচটা নিয়ে আসব। নিট ক্রয়ের নিচে আমরা শুল্ক, ডক চার্জ এগুলো খরচ হিসেবে দেখাবো 60,000 টাকা। একইভাবে যেহেতু এটা প্রত্যক্ষ খরচ, এই জন্য ক্রয় বিক্রয়ের ডেবিট পাশে শুল্কর টাকা আনতে হবে। আয়কর, এটা মালিকানা সত্ত্বের মূলধন থেকে বিয়োগ হয়ে যাবে আয়করের টাকা। তো আমরা একটু দেখি মূলধন কত দেওয়া আছে। এখানে মূলধন দেওয়া আছে 4,40,000 টাকা। এটা আমরা মালিকানা সত্ত্বে মূলধনের টাকা থেকে আয়করের টাকা বিয়োগ দিতে হবে। তো মূলধন আমরা নিয়ে আসি 4,40,000 টাকা এবং আয়করের টাকাটা বিয়োগ হবে এই মূলধন থেকে 11,000 টাকা। পুরাতন পদ্ধতিতে উদ্বৃত্ত পত্রে মূলধন থেকে আয়করের টাকা সরাসরি বিয়োগ হয়ে যাবে। এরপর আয়করের পর নগদ তহবিল, এটা চলতি সম্পত্তির 1 নম্বর এন্ট্রি আসবে 28,000 টাকা। আমরা চলতি সম্পত্তির 1 নম্বর এন্ট্রিতে নিয়ে আসি, আউটার কলামে আসবে নগদ তহবিল 28,000 টাকা। তো একইভাবে পুরাতন পদ্ধতিতে সম্পত্তি পাশে নগদ তহবিল 28,000 টাকা অন্তর্ভুক্ত করতে হবে। সঞ্চিতি তহবিল, এটাও মালিকানা সত্ত্ব চলে যাবে। সঞ্চিতি তহবিল মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়ে যাবে। তো আমরা মালিকানা সত্ত্বের সাথে এই মূলধনের সাথে সঞ্চিতি তহবিল 1 লক্ষ টাকা যোগ করে দিলাম। আর পুরাতন পদ্ধতিতে আমরা এই মূলধনের সাথে যোগ করতে পারি অথবা আলাদা দেখাতে পারি। তো আমরা এখানে আলাদা দেখিয়েছি দায় পাশে সঞ্চিত তহবিল হিসেবে। প্রদেয় হিসাব, অর্থাৎ এটা বিবিধ পাওনাদারের বিকল্প হিসেবে লেখা হয়েছে। প্রদেয় হিসাব, এটা চলতি দায় 1 লক্ষ টাকা। চলতি দায় প্রদেয় হিসাব বা বিবিধ পাওনাদার হিসাব 1 লক্ষ টাকা। পুরাতন পদ্ধতিতে দায়ের পাশে আমরা প্রদেয় হিসাব 1 লক্ষ টাকা অন্তর্ভুক্ত করব। এরপর পুনঃবিক্রয় অন্তর্ভুক্ত হয়েছে 10% ঋণ হয়েছে। বাট্টা প্রাপ্তি বা কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি এগুলো কিন্তু পরোক্ষ পরিচালন আয়। আমরা যে পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত করি, ঠিক এর আগের কলামে আগের অংশে আমাদের লিখতে হবে বাট্টা প্রাপ্তি বা যদি প্রাপ্ত কমিশন থাকে অথবা চালানি কারবারের মুনাফা থাকে, এইগুলো আমাদের এই পরোক্ষ পরিচালন আয়ে অন্তর্ভুক্ত করতে হবে। তো আমরা এখানে অন্তর্ভুক্ত করছি বাট্টা প্রাপ্তি বা কমিশন প্রাপ্তি, যেটা আসে 13,000 টাকা। আর এটা লাভ লোকসান হিসাবে আমাদের ডেবিট ক্রেডিট পাশে আসবে প্রাপ্ত বাট্টা 13,000 টাকা। আচ্ছা, এরপর ঋণ সঞ্চিতি অন্তর্ভুক্ত হয়েছে। ব্যাংক জমাতিরিক্ত, এটা চলতি দায় সরাসরি চলে আসবে। ব্যাংক জমাতিরিক্ত 1 লক্ষ টাকা। একইভাবে পুরাতন পদ্ধতিতেও ব্যাংক জমাতিরিক্ত দায় পাশে 1 লক্ষ টাকা অন্তর্ভুক্ত করতে হবে। তো সবগুলো অন্তর্ভুক্ত করা